গতদিন যেটা শুরু করেছিলাম তারপরে, অর্থাৎ আমরা গতদিন পেয়েছিলাম এর কনসেপ্টগুলো পেয়েছিলাম, বিভিন্ন রকমের ধারণা পেয়েছিলাম, মতবাদ পেয়েছিলাম, কে কি বলেছে সেগুলো আমরা পেয়েছিলাম, তাই না? এইগুলো আমরা পেয়েছিলাম। তো আজ আমরা শুরু করতে চলেছি যে এই যে মহিষঞ্চরণ মতবাদ, এই মতবাদের এগেনস্টে, মতবাদের হয়ে যে সমস্ত আহ, প্রমাণগুলি তিনি তুলে ধরেছিলেন, অর্থাৎ অ্যালফ্রেড ওয়েগনার তুলে ধরেছিলেন, সেইগুলো নিয়েই আজকের আলোচনা। সেই প্রমাণগুলো এবং তারপর সেই প্রমাণের এগেনস্টে কি কি সমালোচনা হয়েছে সেগুলোও আমরা আজকের আলোচনায় করব। এবং পাশাপাশি এই মহিষঞ্চরণ মতবাদ কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ আমাদের বর্তমান যে সমস্ত থিওরিগুলো রয়েছে, যেমন প্লেট টেকটনিক থিওরি, সি ফ্লোর স্প্রেডিং থিওরি, এই সমস্ত যেসব থিওরিগুলো রয়েছে সেই সমস্ত থিওরির ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে এই মহিষঞ্চরণ মতবাদ কতটা তাৎপর্যপূর্ণ সেগুলো আমরা জানব। তো চলো প্রথমে আমরা আজ জানি যে আমাদের যে মহিষঞ্চরণ মতবাদ রয়েছে তার প্রমাণে আমাদের অ্যালফ্রেড ওয়েগনার কি কি প্রমাণ তুলে ধরেছেন। প্রথম যে প্রমাণটা তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে জিগ স ফিট। আমি গতদিন তোমাদের বলছিলাম জিগসফিট ব্যাপারটা কি আসলে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখব, এই যে দেখতে পাচ্ছ তোমাদের আফ্রিকার যে জায়গাটা, আফ্রিকাটা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে যে জায়গাটা, এই জায়গাটা কি মনে হচ্ছে না এখানে জোড়া লেগে গেছে? কি দেখো তো, মনে হচ্ছে তো সুপর্ণা, সঙ্গীতা? হ্যাঁ দাদা, মনে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা মনে হচ্ছে না? আমরা যদি এই জায়গাটাকে জোড়া লাগিয়ে দিই তাহলে কি হবে না, জোড়া লেগে যাবে। অ্যাকচুয়ালি জিগসোফিট কথার অর্থ হলো কোনো একটা ভাঙা বস্তু, ধরো ভেঙে গেছে, কাচের কোনো একটা কিছু ভেঙে গেছে, সেটাকে যদি আবার এক জায়গায় করার চেষ্টা করি তাহলে কি হবে না, সেটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে না, এটা আগে একসাথেই ছিল, তাই না? ঠিক একই রকমভাবে আমাদের মহাদেশগুলো যে আগে একসাথে ছিল সেটা অ্যালফ্রেড ওয়েগনার কিন্তু সেটা তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন? যে না, দক্ষিণ আমেরিকার এই যে পার্টটা এবং আফ্রিকার এই যে পার্টটা, এই পার্টটা আগে যে একসাথে ছিল সেটা কিন্তু দেখো ডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে না, এটা কিন্তু আগে একসাথেই ছিল। যেমন আমাদের কোনো কাগজকে যদি আমরা ছিঁড়ে ফেলি, তারপরে যদি আবার সেটাকে একসাথে ধরার চেষ্টা করি তাহলে বোঝা যায় যে না, আগে কিন্তু এটা একসাথে ছিল। বোঝা গেছে? তো এই যে ব্যাপারটা বা এই যে ঘটনাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিগ সো ফিট। ঠিক আছে, এবার চলে আসো এই জিগসো ফিটের হয়ে তিনি যে সমস্ত জায়গাগুলোর কথা বলেছেন। প্রথম কথা, তিনি আটলান্টিক মহাসাগরের দুই তীরবর্তী অংশ, দেখো এই সাউথ আমেরিকা এবং উত্তর আমেরিকা। এক মিনিট, কেউ একজন বোধহয় জয়েন করবে। চলো, তাহলে কি বলছিলাম, এই যে আমাদের উত্তর আমেরিকা বা আমাদের দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকার এই সাইডটা, মানে পশ্চিম পূর্বের যে সাইডটা, এই পূর্বের সাইডটা অ্যাকচুয়ালি আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এই আটলান্টিক মহাসাগরের দুই দিকে যদি আমরা দেখি, একদিকে আমাদের রয়েছে আফ্রিকা, আর একদিকে কি রয়েছে আমাদের দক্ষিণ আমেরিকা। বিশেষ করে মানে সব থেকে বেশি যে জায়গাটার প্রমাণ দেয় সেটা হচ্ছে এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি ম্যাচিং করে। ঠিক আছে, তো এই জায়গাটার কথা কিন্তু তিনি তুলে ধরেন। এছাড়াও তিনি আরও তুলে ধরেন, তাহলে আমাদের প্রথম যে বেসিক দুটো জায়গা তিনি তুলে ধরেছেন সেটা কি না, দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত, আমরা বলতেই পারি দক্ষিণ আমেরিকা এটা, এর পূর্ব প্রান্ত, আর দক্ষিণ আফ্রিকার পশ্চিম প্রান্ত। এই দুটো জায়গা আমাদের দেখো অনেকটা মিল হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? তো এটাকে আমরা কি বলে থাকি জেনারেলি? জিগসফিট কিন্তু বলে থাকি। ওকে, এবার দেখো এটা একটা উদাহরণ। এবং এখানে থেকে যদি আমি জায়গা মানে লোকেশনকে ট্যাগ করে আমি বলি এখানে, তাহলে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল, ব্রাজিলের রক অন্তরীপ, এই সাইডটা, এই যে ব্রাজিলের এই জায়গাটা, ব্রাজিলের রক অন্তরীপের সাথে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কোন জায়গাটা, আফ্রিকার গিনি উপসাগর, এই জায়গাটা।
তাহলে ব্রাজিলের রক অন্তরীপ ভার্সেস আফ্রিকা গিনি উপসাগর। তোমাদের যেহেতু এইবার এমসিকিউ আসবে, সেহেতু আমাদের এইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যদি এমসিকিউ না আসতো তাহলে আমরা জাস্ট এই যে এত সময় যেটুকু কনসেপ্ট নিয়েছি এটুকুতেই আমাদের কিন্তু কাজ হয়ে যেত। বোঝা গেল? তাহলে প্রথম যে মিলটা আমরা পাবো সেটা কোথায়? ব্রাজিলের রক অন্তরীপের সাথে আফ্রিকার গিনি উপসাগর। ওকে, দ্বিতীয় চলে আসো। দ্বিতীয় যে মিলটা আমরা পারবো যে জায়গাটার, সেটা হচ্ছে পশ্চিম আফ্রিকা, মানে বুঝতেই পারছো আফ্রিকার এই পশ্চিম প্রান্ত। তাহলে পশ্চিম আফ্রিকা। ও দাদা এটা আরেকবার বলো। হ্যাঁ অবশ্যই বলছি। দেখো আমরা তো এই যে মিলটা পেয়েছি, জিগসোফিটটা তো পেলাম, এখানে জিগসোফিট পেলাম যে দুটো প্রান্ত, একটা হচ্ছে আমাদের সাউথ আমেরিকার সাথে আফ্রিকা, তো দুটো প্রান্ত আমরা পাচ্ছি। সাউথ আমেরিকার পূর্ব প্রান্ত মানে এই সাইডটা, হ্যাঁ, আর আফ্রিকার পশ্চিম প্রান্ত মানে এই সাইডটা। এই দুটো প্রান্তের মধ্যে মিল রয়েছে। এবার আমরা যদি আমাদের ডিটেলস পড়তে হতো বা আমাদের বড় প্রশ্ন লিখতে হতো, তাহলে আমরা অলরেডি জিগসোফিটের যে কনসেপ্টটা পেয়েছি তাতেই আমাদের কাজ চলে যেত। কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, সেহেতু এইখানে কোন কোন পয়েন্টে মিল রয়েছে, সাপোজ ধরো এখানের পয়েন্টে মিল রয়েছে, এখানের পয়েন্টে মিল রয়েছে, এখানের পয়েন্টের মিল রয়েছে, এখানে পয়েন্টের মিল রয়েছে, এখানে পয়েন্টের মিল রয়েছে, এই দুটো সাইডের মিলগুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে। বোঝা গেল? যেমন আমি 1 নাম্বার পয়েন্টে যেটা তুলে ধরেছি সেটা হলো ধরো এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে, এই যে সেটা হলো এই জায়গাটা, 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে এটা কি না, এটা ব্রাজিল, এই সাইডটা আমাদের ব্রাজিলের মধ্যে পড়ছে। এই ব্রাজিলের কি অন্তরীপ? রক অন্তরীপ। আর কি? আফ্রিকার গিনি উপসাগরের মধ্যে পড়ছে। এই দুটো জায়গার মধ্যে কিন্তু আমাদের মিল রয়েছে। তারপরে দেখো তার 2 নাম্বার পয়েন্টে কি, বোঝা গেছে বিষয়টা সুপর্ণা? হ্যাঁ দাদা। চলো নেক্সট যদি আমরা দেখি কোথায় পাবো না, পশ্চিম আফ্রিকা, এটা তো জেনারেল ব্যাপার, আমাদের আফ্রিকার পশ্চিম সাইডটা। আর এদিকে আমাদের সাউথ আফ্রিকার কোন সাইডটা না, সাউথ আমেরিকার আমাদের পূর্ব প্রান্তটা। এবার দেখো এখানে পুরো যদি আমরা 100% দেখি, তাহলে আমরা দেখব পশ্চিম আফ্রিকার সাথে মেক্সিকো উপসাগর। কোথাকার? দক্ষিণ আফ্রিকার, দক্ষিণ আমেরিকার, আমেরিকার মেক্সিকো উপসাগর। পরীক্ষায় কি আসবে না, পশ্চিম আফ্রিকার সাথে দক্ষিণ আমেরিকার কোন জায়গাটার মিল আমরা পাই। বোঝা গেল? দক্ষিণ আফ্রিকার সাথে পশ্চিম পশ্চিম আফ্রিকার সাথে দক্ষিণ আমেরিকার কোন জায়গাটার মিল পাই। অপশনে কিন্তু পাঁচটা দিয়ে দেবে, 4টে দিয়ে দেবে, সেখান থেকে তোমাদেরকে বের করতে হবে উত্তর কি হবে। মেক্সিকো উপসাগর। আজকে আমি পেনের মাথাটা পাল্টেছি, ওই জন্য লেখা স্প্লিট করে যাচ্ছে। চলো এরপর যদি আমরা 3 নাম্বার জায়গা দেখি, কোন জায়গাটা হবে না, গ্রিনল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ার সাথে আমাদের যে রিয়া উপকূল ও ফিওর্ড উপকূল। ঠিক আছে, আমাদের আমাদের যদি পুরো মানচিত্র আমরা দেখি, তাহলে পুরো মানচিত্রটা আমরা কিরকম পাই? এইরকম পাই না? এটা আমাদের দক্ষিণ আমেরিকা হয়ে যাচ্ছে, এখানে আমাদের উত্তর। তো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্যে আমরা মিল পাই, সেটা কি না, গ্রিনল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে কি রিয়া ও ফিওর্ড উপকূলের সমাবেশ। তাহলে কোন কোন উপকূল পরীক্ষায় আসবে? রিয়া উপকূলের সাথে কোন উপকূল মিল পায়? রিয়া ভার্সেস ফিওর্ড। ওকে, অথবা দিয়ে দিল ফিওর্ড উপকূলের সাথে কোন উপকূলের মিল আমরা পাই। তাহলে রিয়ার সাথে ফিওর্ড, রক অন্তরীপের সাথে গিনি উপসাগর, পশ্চিম আফ্রিকার সাথে মেক্সিকো উপসাগর। ঠিক আছে, তারপরে চলে আসো, আমরা যদি দেখি এখানে কেপ পর্বত, মানে আফ্রিকার কেপ পর্বতের সাথে 4 নাম্বারটা জেনে নাও, আফ্রিকা কেপ পর্বতের সাথে, এর প্রজেক্ট নোট এবং এর নোট আমি সবই দিয়ে দেবো, দেখলেই মুখস্থ হয়ে যাবে, আগে ক্লাসটা ভালো করে করো। কেপ পর্বত
কেপ পর্বতের সাথে আমি কি বললাম না আমাদের দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সিয়েরা দি টেন্দিল ভাস পর্বত, সিয়েরা সিয়েরা দি টেন্দিল বা ভাস পর্বত, এটা একটা কি পর্বত, ফোল্ড মাউন্টেন বা ভাঁজ পর্বত। বোঝা গেল? তাহলে দেখো এই কটা জায়গা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি নর্মাল পড়াশুনো করতাম, অর্থাৎ আমাদের যদি এমসিকিউ এখান থেকে না আসতো, তাহলে আমাদের শুধুমাত্র জিক্সোফিট যেটা আমি বললাম সেটা পড়লেই আমাদের হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু এইবার শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দেব, সেহেতু এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা কি পড়ছি না এই যে আমাদের মহীসঞ্চরণ হচ্ছে বা মহাদেশের সঞ্চরণ হচ্ছে, তো মহাদেশের সঞ্চরণের ক্ষেত্রে অ্যালফ্রেড ওয়েগনার যে সকল প্রমাণগুলো তুলে ধরেছেন, সেই প্রমাণগুলোর মধ্যে প্রথম প্রমাণ জিগসোফিট, যেটা কি না সেরা কাগজকে যদি জোড়া লাগানো হয় সেটা দেখতে কি দেখে আবার যদি জোড়া লাগানোর চেষ্টা করা হয় দেখে বোঝাই যায় না এটা আগে একসাথে ছিল। ঠিক একই রকমভাবে আমাদের যে মহাদেশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি মনে হচ্ছে দেখে না আগে একসাথেই ছিল, বর্তমানে কি হয়েছে, বর্তমানে আলাদা হয়ে গেছে। এই যে ব্যাপারটা, এইটাকে কি বলা হয়, জিগসোফিট বলা হয়। এখানেই আমাদের শেষ নয়, এখানে আমাদের আরও জানতে হবে 1 নাম্বার যে বৈশিষ্ট্য, না দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্ত এবং আফ্রিকার পশ্চিম প্রান্তের মধ্যে যে মিল, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, সব থেকে বেশি মিল দেখতে পাওয়া যায়। এছাড়া আমাদের টোটাল আটলান্টিক মহাসাগরের দুপাশ, অর্থাৎ আমেরিকার পূর্ব প্রান্ত সাউথ আমেরিকা এবং উত্তর আমেরিকা, নর্থ আমেরিকার পূর্ব প্রান্ত, আফ্রিকা এবং ইউরোপের পশ্চিম প্রান্তের সাথে যে মিল, সেটাই হচ্ছে আমাদের জিগসোফিটের গল্প। দ্বিতীয় পয়েন্টে আমাদের যেটা বলেছে যে পশ্চিম আফ্রিকা ও পশ্চিম আফ্রিকার সাথে, আফ্রিকার যে পশ্চিম সেই দিকের সাথে দক্ষিণ আমেরিকার মেক্সিকো উপসাগরের মধ্যে মিল রয়েছে। আবার আটলান্টিক মহাসাগর, অর্থাৎ যদি আমরা গ্রিনল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ায় চলে যাই, তো সেখানে আমরা কি কি দেখতে পাবো না রিয়া সাথে ফিওর্ড উপকূলের মিল আমরা পাবো। বোঝা গেল? নেক্সট আমরা যেটা পাবো আফ্রিকার কেপ পর্বত, আফ্রিকার কেপ পর্বতের সাথে আমরা যদি ব্রাজিলে চলে যাই, ব্রাজিলের সিয়েরা দি টেন্দিল ভাঁজ পর্বতের মধ্যে কিন্তু আমরা এদের মিলটা খুঁজে পাবো। তো এর উপর দাঁড়িয়ে অ্যালফ্রেড ওয়েগনার কি বলেছিলেন না আমাদের মহাদেশগুলো একসাথে ছিল পূর্বে। ব্যাপারটা কি তোমাদের বোঝা গেছে? তাহলে আমায় একটু জানাবে, তাহলে আমরা পরবর্তী প্রমাণের দিকে এগিয়ে যাব। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, তাহলে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, তোমাদেরকে দিতে পারে রিয়া উপকূলের সাথে কোন উপকূল কানেক্টেড রয়েছে, পশ্চিম আফ্রিকার সাথে কোন উপসাগর কানেক্টেড রয়েছে, ব্রাজিলের রক অন্তরীপের সাথে আফ্রিকার কোন উপসাগর কানেক্টেড রয়েছে, আফ্রিকার কেপ পর্বতের সাথে দক্ষিণ আমেরিকার, হ্যাঁ এটা কিন্তু সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার বা ব্রাজিলের, ব্রাজিল একটা দেশ সাউথ আমেরিকার, তো ব্রাজিলের কোন পর্বতের সাথে কানেক্টেড রয়েছে। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? হ্যাঁ দাদা। চলো, থ্যাংক ইউ। পরে চলে আসো জীবাশ্মের অস্তিত্বগত প্রমাণ। দেখো এই চিত্রের মধ্যে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জীবাশ্মগত প্রমাণ। জীবাশ্মগত প্রমাণ বলতে তোমরা দেখো চিত্রের মধ্যে বিভিন্ন মানচিত্র রয়েছে। এটা যদি আমি 1 নাম্বার দিই সাউথ আমেরিকা, 2 নাম্বার যদি আফ্রিকা দিই, আন্টার্কটিকা যদি আমি 3 নাম্বার দিই, ইন্ডিয়া যদি 4 নাম্বার দিই, অস্ট্রেলিয়া যদি আমি 5 নাম্বার দিই, আমি মহাদেশগুলোকে আলাদা আলাদা নাম দিয়ে দিলাম, নাম্বারিং করে দিলাম। এবার দেখো এগুলো দেখো প্রত্যেকটা, আমি একটু আগেই জানলাম জিক্সোফিটের গল্প, তাই না? একটু আগেই আমরা কি পেলাম, জিক্সোফিটের গল্প আমরা কিন্তু পেলাম। এইবার দেখো এই যে জিক্সোফিট,
এখানে আমাদের সেই দক্ষিণ আমেরিকা ঢুকে গেছে কিসের মধ্যে, আফ্রিকার মধ্যে। এখানে ইন্ডিয়া দেখো এখানে কানেক্টেড রয়েছে, আন্টার্কটিকা মনে হচ্ছে এই আফ্রিকার এই সাইডে কানেক্টেড ছিল, অস্ট্রেলিয়া মনে হচ্ছে আন্টার্কটিকার পাশে এইরকম ভাবে ছিল, কি মনে হচ্ছে তো? তো এখান থেকে আমরা কি পেয়েছি না জিগ স ফিটের কাহিনী আমরা পেয়েছি। এইবার দেখো আমি প্রথমে এক একটা করে তুলছি। প্রথমে দেখো যে সমস্ত প্রাণী বা উদ্ভিদগুলো এখানে আমরা পাই সব থেকে বেশি, সেগুলো হচ্ছে দেখো প্রথম এই যে গ্রিন কালারটা দেখো, এটা আমাদের প্রত্যেকটা ইসে রয়েছে, মহাদেশে রয়েছে। প্রথম দেখো অস্ট্রেলিয়ার মধ্যে দিয়ে, আন্টার্কটিকার মধ্যে দিয়ে, ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার মধ্যে দিয়ে, আফ্রিকার মধ্যে দিয়ে, সাউথ আমেরিকার মধ্যে দিয়ে, সব জায়গায় কিন্তু এই যে গ্রিন যে জীবাশ্ম সেটা কিন্তু রয়েছে। এটা হচ্ছে গ্লোসোপটেরিস। কি এটা, কি জীবাশ্ম? এটা হচ্ছে গ্লোসোপটেরিস। এটা এক প্রকারের ফার্ন জাতীয় উদ্ভিদ। কি জাতীয় উদ্ভিদ? ফার্ন জাতীয় উদ্ভিদ। ওকে, প্রথম কথা এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লোসোপটেরিস। আমি তোমাদের নোটে দিয়ে দেবো, এখানে ইংলিশে লেখা আছে, আমি আর লিখছি না। এই উদ্ভিদটার নাম হচ্ছে গ্লোসোপটেরিস, যেটা দেখো আমাদের প্রত্যেকটা মহাদেশে কিন্তু পাওয়া যায়। এখন আমাদের মহাদেশগুলো কি এইভাবে আছে? এখন কিন্তু আমাদের মহাদেশগুলো এইভাবে নেই। এখন আমাদের মহাদেশগুলো সব সরে গেছে। কিন্তু যদি মহাদেশের জায়গাগুলো তুমি দেখো তাহলে দেখবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই যে 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 সমস্ত লোকেশনগুলো দেখছো, এই লোকেশনগুলোতে এই যে গ্লোসোপটেরিস বা ফার্ন জাতীয় যে উদ্ভিদটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? আর এই যে একসাথে ছিল, এটা কোন যুগে একসাথে ছিল যদি আমরা দেখি, তাহলে পাবো পার্মিয়াম যুগে। কি যুগে? পারমিয়াম যুগে কিন্তু এরা কি ছিল, একসাথে ছিল। তারপরে এরা আলাদা হতে শুরু করে। বোঝা গেছে? এইবার চলে আসো, কত প্রজাতির জীবাশ্ম এই যে যে আমাদের গ্লোসোপটেরিস ছাড়াও এই যুগের বৈশিষ্ট্য কত প্রজাতির, অলমোস্ট 70 প্রজাতির কিন্তু আমরা জীবাশ্ম পেয়ে থাকি এই যুগের। কোন যুগের? না পার্মিয়াম যুগের পরে যে পুরো গন্ডোয়ানা ল্যান্ড একসাথে ছিল, সেই সময়কার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। ঠিক আছে? বিশেষ করে কোন কোন জায়গা আমি যদি বলি, তাহলে আমরা দেখব দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, মরক্কো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওমান, নিউগিনি, এই যে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। এখন কথা হচ্ছে দাদা, এই যে গ্লোসোপটেরিস তুমি বলছো, এখান থেকে প্রশ্ন কিভাবে আসে? প্রথম প্রশ্ন, গ্লোসোপটেরিস কি? গ্লোসোপটেরিস হচ্ছে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ। ক্লিয়ার? নেক্সট, দ্বিতীয় কোশ্চেন, এই যে গ্লোসোপটেরিস এটা কোন যুগে একসাথে ছিল? না পার্মিয়াম যুগে, যখন পুরো গন্ডোয়ানা ল্যান্ডটা একসাথে ছিল। এই যে পুরোটাকে কিন্তু একসাথে কি বলা হয়ে থাকে? গন্ডোয়ানা ল্যান্ড বলা হয়ে থাকে। সাউথ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এগুলোকে সবগুলোকে একসাথে কি বলা হয়ে থাকে? সবগুলোকে একসাথে বলা হয়ে থাকে গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে? তো পার্মিয়াম যুগে যখন পুরো গন্ডোয়াল্যান্ড একসাথে ছিল, অর্থাৎ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আমাদের ভারতবর্ষ সব একসাথে ছিল, তখন কিন্তু এই ফার্ন জাতীয় উদ্ভিদ গ্লোসোপটেরিস সব জায়গায় কিন্তু পাওয়া গেছিল। ঠিক আছে? এই গ্লোসোপটেরিস ছাড়াও আরও উদ্ভিদ ছিল, যেমন গঙ্গা মাস্টরিস। হ্যাঁ, এছাড়া আরও 70 প্রজাতির জীবাশ্ম কিন্তু পাওয়া যায়। তো ওদের নিয়ে আমাদের জানার দরকার নেই, যেহেতু আমরা ক্লাস 12-এ পড়ি, অত ডিটেলসে আমাদের জানতে হবে না। তো এখান থেকে শুধু এটা জানো যে গ্লোসোপটেরিস একটা ফার্ন জাতীয় উদ্ভিদ, যেটা ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম, যেটা আমাদের বিভিন্ন মহাদেশের এই যে যে লোকেশনগুলো বলছি, এই লোকেশনগুলোতে এখনও পাওয়া যায়। ওখানে যে মাটির তলে যদি খনন কার্য চালানো যায়, তো সেখানে এখনও এই ধরনের জীবাশ্ম পাওয়া যায়। তার মানে কি, এখনও পাওয়া যাচ্ছে, এর মানে এই এখন তো লোকেশনাল ভ্যালু আলাদা না। সাউথ আমেরিকা যদি চলে যাও, সাউথ আমেরিকা এই যদি আমাদের 0 ডিগ্রি হয়, সাউথ আমেরিকা কোথায়? না আমাদের এইরকম জায়গায়।
ইন্ডিয়া কোথায়? না ইন্ডিয়া আমাদের এরকম জায়গায়। আফ্রিকা কোথায়? আফ্রিকা আমাদের এরকম জায়গায়, তাই না? অস্ট্রেলিয়া কোথায়? অস্ট্রেলিয়া এরকম জায়গায়। তো দেখো এরা সরে চলে গেছে, এক একটা এক এক দিকে চলে গেছে। আন্টার্কটিকার কথা যদি বলি, আন্টার্কটিকা আমাদের একদম দক্ষিণ মেরুতে এরকম জায়গায় চলে এসছে আন্টার্কটিকা। তো এদের তো মুভমেন্ট হয়েছে, হ্যাঁ, এরা তো আর এক জায়গায় নেই। কিন্তু এই যে যে লোকেশনটা আমি দেখাচ্ছি তোমাদের, এই প্রত্যেকটা লোকেশনে কিন্তু এই যে গ্লসোপটেরিস যে ফান জাতীয় উদ্ভিদ, একে কিন্তু দেখতে পাওয়া যায়। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে এই যে যে প্রাণীটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কি বলছে? না সাইনোগোথাস। কি? না সাইনোগোনাথাস। হ্যাঁ, এখানে নামটা বোঝা যাচ্ছে না, এর নামটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইগোনাথাস। সাইগোগোনাথাস, ঠিক আছে? তো এটা আমাদের আফ্রিকা এবং আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, এই লোকেশনের মধ্যে দেখতে পাওয়া যায়। তো দেখো আমাদের আফ্রিকা এখন এখানে রয়েছে, আফ্রিকা এখন এখানে রয়েছে, দক্ষিণ আমেরিকার অক্ষাংশগত অবস্থান অনেক নিচে নেমে চলে এসেছে। তা সত্ত্বেও এখানেও এই জীবাশ্ম পাওয়া যায়, এই অঞ্চলেও এই জীবাশ্ম পাওয়া যায়। তার মানে কি? তার মানে এরা আগে একসাথে ছিল, ছিল। বোঝা গেল? তার মানে হলো এরা আগে একসাথে ছিল, এখন কি হয়েছে? আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এটা 3 মিটার লম্বা মতো একটা প্রাণী, বুঝতে পারছো কত বড় প্রাণী? 3 মিটার লম্বা একটা প্রাণী, ঠিক আছে? চলো, এরপরে দেখো মার্সুপিয়াল ওপোসাম। হ্যাঁ, এই যে যে প্রাণীটা, এটাও আমাদের দক্ষিণ আমেরিকার একদম শেষ প্রান্ত, মানে এখানে এবং এখানে, দক্ষিণ আফ্রিকার শেষ প্রান্ত এবং দক্ষিণ আমেরিকার শেষ প্রান্ত, এখানে কিন্তু এই প্রাণীটা আমরা দেখতে পাই। বোঝা গেল? তারপরে দেখো ট্রিয়াসিক যুগের মধ্যে রয়েছে আমাদের এক ধরনের প্রাণী। হ্যাঁ, বোঝা গেল? এছাড়াও ক্যাঙ্গারু, এখানে আমার ছবিতে দেয়া নেই, এছাড়া ক্যাঙ্গারু, তারপরে তোমার লিস্টোসোরাস, তারপরে তোমার মেসোসোরাস, গ্লসোপটেরিস, এইগুলো সবই কিন্তু আমাদের দেখতে পাওয়া যায়। যেমন ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু যদি আমাদের সাউথ ইন্ডিয়া দেখো, সেখানেও কিন্তু ক্যাঙ্গারুর অস্তিত্ব আছে, এবং আফ্রিকার মধ্যেও কিন্তু আমরা ক্যাঙ্গারু দেখতে পাই। পাশাপাশি যেটা আমাদের দক্ষিণ আমেরিকার রয়েছে, সেখানেও কিন্তু আমরা ক্যাঙ্গারু দেখতে পাই। কিন্তু বর্তমান প্রজন্ম ক্যাঙ্গারু একমাত্র কিন্তু অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাওয়া যায়, তাই না? তো তাহলে এই সমস্ত জায়গাগুলো কি ছিল আগে? একসাথে ছিল, এক জায়গায় ছিল। বর্তমানে কি হয়েছে? এরা আলাদা হয়ে গেছে। বোঝা গেছে? এবার বলো, এই পয়েন্টটা কি সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। সঙ্গীতা বোন, বুঝতে পেরেছিস? সঙ্গীতা? দাদা সঙ্গীতা লেফট হয়ে গেছে। ও, চলো নেক্সট দেখো ভূতাত্ত্বিক সাদৃশ্য। ভূতাত্ত্বিক সাদৃশ্য বলতে দেখো বর্তমানে আমাদের এটা দেখা যাচ্ছে নাকি অনেকটাই ছোট দেখা যাচ্ছে? চলো দেখো, আমাদের আগে তো টোটালটা প্যানজিয়া ছিল, এই যে শুরুতে টোটালটা আগে প্যানজিয়া ছিল, এই রকম দেখতে। তারপরে দেখো আস্তে আস্তে, আমি আগের দিন বলেছিলাম যে আমাদের আহ, পশ্চিম দিকে আর কোন দিকে, উত্তর দিকে আমাদের প্রবাহ হতে থাকে, এবং তারপরে দেখো আস্তে আস্তে এইভাবে সরতে সরতে উত্তর দিকে এবং পশ্চিম দিকে মুভমেন্ট করতে করতে বর্তমান এই অবস্থাটা কিন্তু ধারণ করেছে। তো ভূতাত্ত্বিক সাদৃশ্য বলতে, আমি আমার বাড়ি থেকে মাটি কেটে নিলাম, আমি তোদের কারোর একজনের বাড়ির থেকে মাটি কেটে নিলাম, এবার দেখলাম যে আমাদের এখানের মাটির যা বৈশিষ্ট্য, তোদের বাড়ির মাটির বৈশিষ্ট্য পুরো সেম, কোনো আলাদা নেই। তাহলে আমি কি বলতে পারি? সিদ্ধান্ত টানতেই পারি যে এই দুটো জায়গা আগে একসাথে ছিল। কি তাই তো? এই দুটো জায়গা আগে একসাথে ছিল। কিন্তু আমি যদি দেখি আমাদের বাড়ির মাটির যে বৈশিষ্ট্য, তোদের বাড়ি বা কারোর অন্য কারোর বাড়ির মাটির বৈশিষ্ট্য আলাদা, তাহলে আমি বলবো কি না এই দুটো জায়গা আলাদা জায়গা, তাই তো?
তো ঠিক একই রকম এখানে আমরা যদি দেখি, তাহলে আমাদের আমেরিকার এই যে দক্ষিণ আমেরিকার এই সাইড এবং আফ্রিকার এই সাইড যে শিলা আমরা দেখি, হ্যাঁ, এই দুটোই কিন্তু নাইস, হ্যাঁ, নাইস শিলা দ্বারা গঠিত। কি নাইস শিলা? প্রাচীন নাইস শিলা দ্বারা, প্রাচীন নাইস শিলা দ্বারা কিন্তু গঠিত। ওকে, তার মানে কি এই দুটো জায়গা আগে একসাথে ছিল। এবার চলে আসো, যদি আমরা দেখি এই যে পশ্চিম ইউরোপটা, ইউরোপের পশ্চিম দিকটা, ঠিক আছে, আয়ারল্যান্ডস থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়া, ক্যালিডিয়ান, এই সমস্ত জায়গায় সাথে যদি আমি এই জায়গা দেখি, তাহলে দেখব এই দুই জায়গাতেই আমাদের ভঙ্গিল পর্বত বা ভাস পর্বতের অস্তিত্ব। তাহলে কি এই এই জায়গাগুলো আগে একসাথে ছিল, ঠিক আছে। এবার চলে আসো, আমাদের যদি ভারতীয় উপদ্বীপ দেখি, আমাদের ভারতকে দেখি, এই যে ভারতের উপদ্বীপীয় অংশ মানে নিচের অংশটা, মানে আমাদের ভারতের যে নিচের অংশটা, এই নিচের অংশটা যদি দেখি, এর সাথে আমাদের দক্ষিণ আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা এই অংশটা আমরা যদি দেখি, তারপরে দেখো অস্ট্রেলিয়ার এই অংশটা, এই যে প্রত্যেকটা জায়গায়, তিনটে জায়গায় দেখি আমি কি দেখতে পাবো না, এখানে কয়লার সঞ্চয় আছে। কিসের সঞ্চয়? কয়লার সঞ্চয় কিন্তু এখানে আছে। তো কয়লার সঞ্চয় যদি আমি দেখতে পারি, তার মানে কি আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে না, এই জায়গাগুলো কিন্তু আগে কি ছিল, একসাথে ছিল। বোঝা গেল? যেমন দেখো উত্তর আমেরিকা, এই জায়গাটা যদি আমি দেখি, এই যে উত্তর আমেরিকার এই সাইডটা, এর সাথে সাথে ইউরোপীয় মহাদেশের এই সাইডটা, এদের মধ্যে কি রয়েছে না, হিমবাহের যে প্রান্তদেশীয় গ্রাবরেখার মিল কিন্তু এখানে পাওয়া যায়। হিমবাহগত মিল, যখন আমাদের আইস এজ ছিল, সেই আইস এজের বৈশিষ্ট্য এখানেও যা, এখানেও তাই। তার মানে কি এরা আগে একসাথে ছিল, তাই তো? এরা আগে কি ছিল, একসাথে ছিল। এটাই হচ্ছে আমাদের ভূতাত্ত্বিক সাদৃশ্যের মধ্যে পড়ছে। তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে না, এখান থেকে আমাদের যে মহাদেশগুলো আগে একসাথে ছিল, বর্তমানে আলাদা জায়গা নিয়েছে। বলো, বুঝতে পেরেছো? আর একবার বলো দাদা। হ্যাঁ, বলবো। শুধু তুই আছিস, বাকি কেউ নেই? বাহ, চলো। তাহলে ভূতাত্ত্বিক সাদৃশ্য আমি কি বলতে চাইলাম আবার বলছি, একবার দেখে নাও। ভূতাত্ত্বিক সাদৃশ্য কিছুই না, না দুটো অঞ্চল, এখানে আমরা যে অঞ্চল পাচ্ছি, সাপোজ ধরে দাদা নাও, প্রথম টুকু বুঝেছি, লাস্টের টুকু বলো। লাস্টের টুকু, হুম। এই যে তোমার কয়লার সঞ্চয়টা, হ্যাঁ। কয়লার সঞ্চয় কিছুই না, এদিকে তাকা। এই যে আমাদের দক্ষিণ আমেরিকার এই যে জায়গাটা, হ্যাঁ, ভারতের এই জায়গাটা, অস্ট্রেলিয়ার এই জায়গাটা, এই তিন জায়গায় যে কয়লা দেখতে পাওয়া যায়, সব প্রত্যেকটা কয়লার বৈশিষ্ট্য সেম। বোঝা গেল এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এইখানে এই তিনটে জায়গাতেই কয়লা এখানেও যেরকম ভাবে সঞ্চয় আছে, এখানেও আমাদের ভারতবর্ষের নিচে উপদ্বীপীয় অংশ মানে এই অংশটাই সেম সঞ্চয় আছে। একই রকম ভাবে আমাদের দক্ষিণ আমেরিকাতেও সঞ্চয় একই রকম ভাবে সঞ্চয় হয়ে আছে। বুঝতে পেরেছিস? তো এই যে সঞ্চয় সব জায়গায় একই রকম ভাবে সঞ্চয় রয়েছে, এর মানে কি আগে এটা এইরকম ছিল। এই যে এই চিত্রটা দেখে নে, আগে এরা একসাথে এই জায়গাটাই ছিল, সেই জন্য এখানকার এইগুলো বর্তমানে কি হয়েছে, বর্তমানে দূরে চলে গেলেও এখানকার ভূতাত্ত্বিক মানে ভূমির যে বৈশিষ্ট্য সেটা তো আর পাল্টায়নি, সেটা সেমই আছে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। চলো নেক্সট যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো হচ্ছে জীবগত প্রমাণ। এই যে আমি একটু আগে বললাম জীবাশ্মগত প্রমাণ, জীবাশ্মগত প্রমাণে আমরা কি পেয়েছিলাম, সেখানে যে জীবাশ্ম মানে মাটি, যারা আগে ছিল এখন আর সেই সমস্ত প্রাণী দেখতে পাওয়া যায় না, তাদেরকেই তো আমরা জীবাশ্ম বলি। তো জীবাশ্মগত প্রমাণ আমরা পেয়েছিলাম। আর এখানে কিছু প্রাণীর প্রমাণ পাবো, যে সমস্ত প্রাণী এখনো বেঁচে আছে। যেমন আমি একটা তোমাদেরকে অলরেডি উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে ক্যাঙ্গারু।
ক্যাঙ্গারু বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। কিন্তু ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়াতে না, অন্য অন্য সব জায়গাতেও কিন্তু তার জীবাশ্ম আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে কি রয়েছে তার মধ্যে? মিল রয়েছে। যেহেতু আমি আমেরিকাতেও পাচ্ছি, আফ্রিকাতেও পাচ্ছি, আবার কোথায় পাচ্ছি? ভারতেও পাচ্ছি, অস্ট্রেলিয়াতে পাচ্ছি। কিন্তু এখন শুধুমাত্র কোথায় রয়েছে? অস্ট্রেলিয়াতে রয়েছে। কিন্তু এখানে যেহেতু জীবাশ্ম পাচ্ছি, সেহেতু এরা কি রয়েছে? আগে একসাথেই ছিল, আগে একসাথেই ছিল, তাই তো? তারপরে চলে আসো মেরুর ভ্রমণ। পরবর্তী পয়েন্ট যদি আমরা দেখি, এই মেরুর ভ্রমণ যে কনসেপ্টটা সে কে দেয়? এস কে রনকান। কে দেয়? এস কে রানকার্ন মেরুর ভ্রমণ সম্পর্কে কনসেপ্ট দেয়। এবং তিনি কি বলেন যে না, এই যে মেরু দেখো, এই যে আন্টার্কটিকা আগে কোথায় ছিল? দেখো, এই যে ছিল না আন্টার্কটিকা, বলো হ্যাঁ ইয়া না। আগে তো একসাথে ছিল, বর্তমানে দেখো সরে কোথায় চলে গেছে। আগে সারা পৃথিবী যে স্থলভাগ ছিল কি কিসে ছিল? না, টোটালটাই ছিল হচ্ছে আইস এসে। টোটালটা কিসে ছিল? আইস এসেছি, আইস ছিল। কিন্তু বর্তমানে কি আমাদের ভারতবর্ষ বা আফ্রিকা বা সাউথ আফ্রিকা, আমেরিকা, এসব জায়গায় কি বরফ আছে? বলো আছে কি? নেই। তার মানে কি, আগে আমাদের টোটালটা এই দক্ষিণ দিকে ছিল। টোটাল মহাদেশগুলো সব কোথায় ছিল? এই দক্ষিণ দিকে ছিল। এখন বর্তমানে উত্তর দিকে এবং পশ্চিম দিকে কিন্তু এদের মুভমেন্ট হয়েছে। বোঝা গেল? তো এর থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে না, আমাদের পৃথিবী আগে কি ছিল? না একসাথে ছিল। দেখি কেউ জয়েন করবে। সঙ্গীতা মাঝে হারিয়ে গেছিল নাকি? দাদা নেট শেষ। নেট শেষ? হুম। দেবাশিস আজকে বোধহয় অনেক লেট করে ফেললি। ওটা আমারও নেট শেষ, ঢুকতে ছিল না। ও, ঠিক আছে, রেকর্ডিং পাঠিয়ে দেবো, কালকে দেখে নিস। হ্যাঁ, হুম। চলো, তাহলে আমাদের প্রমাণগুলো সবকটা বোঝা গেছে সুপর্ণা? হ্যাঁ দাদা। চলো, এবার চলে আসো। এত সময় ধরে তো আমরা প্রমাণ দেখলাম যে কেন মহাদেশগুলো একসাথে ছিল, তার প্রমাণ আমরা পেলাম। কি কি প্রমাণ পেলাম? জিগস ফিটের প্রমাণ পেলাম, ভূতাত্ত্বিক জীবাশ্মগত প্রমাণ পেলাম, তাই না? তারপরে আমরা কি প্রমাণ পেলাম? ভূতাত্ত্বিক সাদৃশ্যগত প্রমাণ পেলাম। তারপরে আমরা পেলাম যে না, আমাদের যে হ্যাঁ, কিছু না। পুরাজীবগত প্রমাণ পেলাম, মেরুর ভ্রমণের ব্যাপারটা জানলাম। এবার আমরা চলে আসব ক্রিটিসিজম। এই যে থিওরিটা, এই মতবাদটা, এটা সব যে সমস্ত প্রমাণগুলো তিনি তুলে ধরেছেন, এই এই অ্যালফ্রেড ওয়েগনার তিনি যে সমস্ত প্রমাণগুলো তুলে ধরেছেন, সেই প্রমাণগুলো কি সবকটা সঠিক? সেইগুলো আমরা একটু এখন জেনে নেব। প্রথম যে কথা তিনি বলেছেন ধারণার মধ্যে, আমরা যখন ধারণা পড়েছিলাম, একটু মনে করে দেখো, ধারণার মধ্যে আমি বলেছিলাম যে যে শক্তি বা যে শক্তি দিয়ে আমাদের মহাদেশগুলো সঞ্চারণ হচ্ছে, শক্তিটা কি ছিল? জোয়ারি বল, তাই না? বলো, বলেছিলাম হ্যাঁ, কিনা? জোয়ারি হ্যাঁ। বল। জোয়ারি বলের জন্য কি হচ্ছে না, মহাদেশগুলো সরে যাচ্ছে। আচ্ছা ভাই, একটা কথা বলো তো, জোয়ারি বলের জন্য এত বড় একটা মহাদেশ সরে যাবে? এটা কি পসিবল? না। পসিবল না। তাহলে জোয়ারি বল নিয়ে যে কনসেপ্টটা তিনি তুলে ধরেছেন, সেটাকে অনেক জিওগ্রাফার বা অনেক ভৌগোলিকগণ কি করেছেন, যে না, সেটা প্রমাণ করেছেন যে না, জোয়ারি বল দিয়ে কোনোভাবে সম্ভব না। মহাদেশ সঞ্চরণ করতে গেলে যদি 100 নিউটন ফোর্স প্রয়োগ করতে হয়, ফোর্সের একক কি? নিউটন। নিউটন। 100 নিউটন বল প্রয়োগ করতে হয়, তো জোয়ারি বলের কাছে সেই পরিমাণটা কত নিউটন? না, দশমিক দিয়ে 4-5টা শূন্য দিয়ে তারপরে হয়তো 1 নিউটন। তাহলে বুঝতে পারছো, জোয়ারি বল দিয়ে কোনোভাবেই আমাদের এই মহাদেশকে আলাদা করা সম্ভব নয়। বোঝা গেছে? ক্লিয়ার?
হুম চলো হুম নেক্সট চলে আসো। যদি আমরা দেখি যে না সেই সময় যে সমস্ত তিনি প্রমাণ দিয়েছেন বা জীবাশ্ম সংক্রান্ত যে কথাটা আমি একটু আগেও বললাম প্রমাণ হিসেবে, যে না প্রত্যেকটা এই জায়গায় জীবাশ্ম আমরা দেখতে পাই, তো জীবাশ্মগত ক্ষেত্রে কিন্তু একটা ত্রুটি রয়েছে, যেটা সব থেকে বড় ত্রুটির মধ্যে পড়ে। কি ত্রুটি? না জীবাশ্মের কথা তিনি বলতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের যে উদ্ভিদগুলো, আমি একটু জীবাশ্মের স্লাইডে চলে যাই 1 মিনিট। দেখো জীবাশ্মগত প্রমাণের ক্ষেত্রে তিনি কি বলেছেন, যে না এই সমস্ত জায়গাতে কি পাওয়া যায়, গ্লোসোপটেরিস নামক উদ্ভিদ পাওয়া যায়, আমি একটু আগেই জানলাম। কিন্তু প্রকৃতপক্ষে গ্লোসোপটেরিস উদ্ভিদ এই জায়গা ছাড়াও আমাদের ওমা মা রাকেশ, রাকেশ ভাই মিউট করে মামা কর। রাকেশ খিদে পেয়েছে ভাই, মিউট করে দাও। হ্যাঁ চলো, বৌদি ডাকে। এই ছেলে মিউট কর, মিউট করে তারপর কথা বল। যে কথাটা বলছিলাম যে এই সমস্ত জায়গাতে আমার কি রয়েছে, গ্লোসোপটেরিস রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত জায়গা ছাড়াও আমাদের উত্তর আমেরিকা, আমাদের ইউরোপ, এই সমস্ত জায়গাতে আমরা কি দেখতে পাই না গ্লোসোপটেরিস রকম উদ্ভিদ দেখতে পাই। তাহলে কি প্রকৃতপক্ষে কি এই এই যে জীবাশ্মগত অস্তিত্বের কথা তিনি যেটা বলছেন সেটা কি প্রকৃতপক্ষে সম্ভব? বলো। হুম না। কোনোভাবে কিন্তু পসিবল না। তাহলে জীবাশ্মগত প্রবলেম আমরা পেয়ে গেলাম। নেক্সট জিক্স অফ ইট, কি সুন্দর মিলিয়ে দিচ্ছে না, এতই সোজা, এই যে কি সুন্দর মিলিয়ে দিয়েছে, এই দুটো জায়গা যোগ লেগে যাচ্ছে। আচ্ছা আমরা মহাদেশে ক্লাস 10-এ মহীসোপান অঞ্চল পেয়েছি না, মহীসোপান অঞ্চল, মহীঢাল অঞ্চল পেয়েছি না হ্যাঁ সমুদ্রের মধ্যে। না এই যে হ্যাঁ প্রথমটা যাচ্ছে উপকূল অঞ্চল, আমি এই যে লাল কালিতে যেটা টানছি উপকূল অঞ্চল, হুম এরপরে একটা বিস্তীর্ণ অঞ্চল অল্প ঢাল, সেটা হচ্ছে মহীসোপান, তারপরে বিশাল ঢাল নিয়ে নেমে যাচ্ছে, এটা কি মহীঢাল। বলো পেয়েছি তো? তো তাই যদি হয় আমাদের মহাদেশ, আরে ভাই কে? রাকেশ, তুমি তোমার মাইকটাকে অফ করো। সুপান্না দা। ও সুপর্ণা বাবু, আচ্ছা দেখো যেটা বলছিলাম, সাপোজ ধরো আমার এই যে যে প্রান্তটা, এই প্রান্তটা তো উপকূল অঞ্চল, তাই তো? এই প্রান্তটা হচ্ছে উপকূল অঞ্চল, দেন এখান থেকে শুরু হচ্ছে কি মহীসোপান অঞ্চল, মহীসোপান অঞ্চল, এর থেকে আরো পরে গিয়ে হচ্ছে মহীঢাল। তো এই প্রান্তে যেরকম মহীসোপান মহীঢাল থাকছে, এই প্রান্তেও তো মহীসোপান মহীঢাল আছে। বলো হ্যাঁ ইয়া না? হ্যাঁ তাই তো? তাহলে যখন আমার দুটো জায়গা কানেক্টেড হচ্ছে, মানে দক্ষিণ আমেরিকার এই সাইডটা আর সরি দক্ষিণ আমেরিকার এটা আর আফ্রিকার এটা, তো এদের মধ্যে তো মহীসোপান মহীঢাল অঞ্চল রয়েছে, তাহলে এইভাবে দুম করে বললেই জোড়া লাগিয়ে দেওয়া যাবে? বলো, এগুলো তো আমাদের স্থলভাগের অংশ, মহীসোপান হ্যাঁ মহীঢাল, তাহলে আমরা চাইলে দুম করে এইভাবে জোড়া লাগিয়ে দিতে পারবো? না। তাহলে এখানেও আমাদের কি রয়েছে, অসঙ্গতি রয়েছে। তিনি যেটা বলছেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, এটা কিন্তু মানে আমাদের কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, নেক্সট তিনি বলছেন সময়ের সংক্রান্ত যে বিষয়টা তিনি তুলে ধরেছেন আমাদের সামনে, যে না মেসোজোয়িক যুগে তিনি কি বলেছিলেন মাথায় রাখবে, তিনি বলেছিলেন যে মেসোজোয়িক, আমি কিন্তু তোমাদের পড়ানোর সময় বলেছি, আগের দিন যখন আমি ধারণা দিই তখন কিন্তু বলেছিলাম মেসোজোয়িক যুগে তিনি কি বলছেন, যা মেসোজোয়িক যুগে আগে প্যানজিয়ার ভাঙন এবং মহিষঞ্চরণ কোনোটাই কিন্তু হয়নি। কখন থেকে শুরু হয়েছে? আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে কার্বনিফেরাস যুগে পরের থেকে কি করতে শুরু করে না আমাদের প্যানজিয়া ভাঙে এবং কি হয় আস্তে আস্তে মুভ করতে শুরু করে। কিন্তু তিনি যে এই যে সময়কালটা বলেছে, আদৌ এই সময়কালে কোনো রকম মেরুর সঞ্চরণ কিন্তু আমরা দেখতে পাই না।
তাহলে কি এটা গ্রহণযোগ্য? নিশ্চয়ই নয়। ব্যাপারটা কি বোঝা গেছে? সুপর্ণা, বুঝতে পেরেছিস? বলছে যে কার্বনিফেরাস যুগের থেকে সমস্ত কিছু আলাদা হওয়া শুরু করেছে। মেসোজোয়িক যুগ পর্যন্ত সব একসাথে ছিল, কিন্তু দেখা গেছে যে না, মেসোজোয়িক যুগেও এইগুলো একসাথে ছিল না, আলাদা ছিল। বোঝা গেল? মানে অ্যালফ্রেড উইগনার মানে ইনি কি বলছেন না, কার্বনিফেরাস যুগের পরের থেকে আমাদের মহাদেশগুলো সঞ্চরণ শুরু করেছে, কিন্তু প্রকৃতপক্ষে মেসোজোয়িক যুগেরও আগের থেকে মহাদেশের সঞ্চরণগুলো আমরা দেখতে পাই। মেসোজোয়িক যুগ কার্বনিফেরাস যুগের অনেক আগের যুগ। বোঝা গেল? মেসোজোয়িক, তারপরে আসছে কার্বনিফেরাস। তাহলে তিনি এখানেও ভুলভাল বলছেন। তারপরে দেখো পর্বত সৃষ্টি সংক্রান্ত যে তিনি কথাটা বলছেন বা ব্যাখ্যাটা তিনি তুলে ধরেছেন, সেখানেও কিন্তু তার কি রয়েছে না, অসঙ্গতি রয়েছে। কেমন ভাবে? দেখো, প্রথম কথা, পর্বত সৃষ্টির আগে আমি একটা কথা বলবো, সেটা হলো কি না, তিনি বলেছেন শিয়াল, তারপর বলেছেন সীমা, তারপর বলেছেন নিফে। আদৌ কি এইরকম আছে? আমরা যখন পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন পড়েছি, তখন পৃথিবীকে প্রথমে ভাগ করেছি 3টে ভাগে, তাই না? একটা হচ্ছে আর্থ কাস্ট মানে ভূত্বক, দ্বিতীয়টা আমরা পেয়েছি মেন্টাল মানে গুরুমণ্ডল, তৃতীয়টা পেয়েছি আমরা কোর। এইভাবে রয়েছে না? বলো সুপর্ণা। দেবাশিস, হ্যাঁ দা এইভাবে রয়েছে, 3 এইভাবে ভাগে। রয়েছে। তাহলে তিনি এই যে ভূতাত্ত্বিকগত কথা বলছেন, তো পর্বত সৃষ্টি করতে তো আমাদের শিয়াল সীমার একটা রয়েছে না? আমাদের হ্যাঁ সীমার উপরে শিয়াল ভাসছে নাকি? সীমার উপরে শিয়াল আছে, সেটা আমরা কনফার্ম, উনি বলেছেন, ঠিকই বলেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই শিয়াল সীমার থেকেও গুরুত্বপূর্ণ, এর নিচে গুরুমণ্ডলের উপরে কোন স্তর থাকা প্রয়োজন? অ্যাস্থনোস্ফিয়ার থাকা প্রয়োজন না? হ্যাঁ তবেই তো এই শিয়াল সীমা মুভ করছে। হুম পরিচলন স্রোত, আর্থার হোমসের আমরা পরিচলন স্রোত মতবাদ পড়েছি, যখন প্লেট টেকটনিক থিওরি পড়েছি, তখন আমরা সেখানে পড়েছি পরিচলন স্রোত মতবাদ। পরিচলন স্রোত কি না, এই অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে শিলা কি অবস্থায় রয়েছে? সান্দ্র জেলির মতো, তাই না? সান্দ্র জেলির মতো অবস্থায় এখানে রয়েছে। আর এই নিচের তাপ, উপরের চাপ, এই যে এইখানটায় কি রয়েছে? সান্দ্র জেলির মতো রয়েছে। এবার নিচের থেকে যখন তাপ পাচ্ছে, এইখানকার শিলা উত্তপ্ত হয়ে উপরে উঠে যাচ্ছে, উত্তপ্ত হয়ে উপরে উঠে যাচ্ছে, আর উপরের থেকে ঠান্ডাটা নিচের দিকে নেমে আসছে। এইভাবে ক্রমাগত চলতে থাকছে, ভাতের হাঁড়ির মধ্যে যেভাবে চলতে থাকে। সরি, 1 মিনিট। ভাতের হাঁড়ির মধ্যে যেরকম চলতে থাকে, সেই রকম এই জায়গাটাতে চলছে। এর দরুন এর উপর ভেসে থাকা পাতগুলো কি করছে? বিভিন্ন দিকে মুভ করছে। আমরা এটা প্লেট টেকটনিক থিওরির সময় পড়েছিলাম কি, তাই তো? আর্থার হোমসের পরিচলন স্রোত মতবাদ। তো এখানে শিয়ালের নিচে সীমা, তার নিচে নিফে, এখানে তো কোনো মিল আসছে না, না? তো মিল যদি না আসে, আর এই পর্বতে এই প্লেট যদি না মুভ করে, তাহলে কি আমাদের পর্বত সৃষ্টি হবে? বলো। যেমন উত্তরে আঙ্গার ল্যান্ড, দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড, এই দুটোর প্রেসারে কি হয়েছে না, আমাদের হিমালয় পর্বতমালা উৎপত্তি লাভ করেছে। তো আমাদের প্লেটই যদি মুভ না করলো, তাহলে পর্বত সংক্রান্ত তথ্য কি ব্যাখ্যা পুরোপুরি অপব্যাখ্যা হয়ে যাচ্ছে না কি, তাই তো? দেবাশিস, সুপর্ণা, রাকেশ, তাই তো? সবগুলো ঢুকছে আর বেরোচ্ছে না। হ্যাঁ, চলো।
তারপরে দেখো আগ্নেয় শিলার সাদৃশ্যের অস্পষ্টতা। তিনি কি বলছেন না, তিনি আগ্নেয় শিলার কথা একটা বলেছেন। এখানে কি বলেছেন আমি একটু বলে দিই, তোমরা দেখো। তিনি বলেছেন যে আমাদের এই যে আফ্রিকার এই যে পার্টটা এবং এই পার্টটা, আফ্রিকার এই পার্টটা, আমেরিকা দক্ষিণ আমেরিকার এই পার্টটা, এই দুটো পার্টে কি শিলা আছে? প্রাচীন নাইস শিলা আছে। দেখো প্রাচীন নাইস শিলা আছে। আরে বাবা, এটা তো পুরোটাই কানেক্টেড। এই যে পার্টটা, দক্ষিণ আমেরিকার এই পার্টটা, এই সরি আফ্রিকার এই পার্টটা আর দক্ষিণ আমেরিকার এই পার্টটা, এটা তো পুরোটাই কানেক্টেড। তাহলে একটা পার্টিকুলার পার্ট কেন শিলার বৈশিষ্ট্য এক থাকবে? পুরো জায়গাটা শিলার বৈশিষ্ট্য এক থাকবে না কি? তাই তো, পুরো জায়গাটার শিলার বৈশিষ্ট্য এক থাকা লাগবে, কিন্তু দেখা গেছে যে না, পুরো জায়গাটার শিলার বৈশিষ্ট্য এক নেই। কি হয়েছে না, একটা পার্টিকুলার জায়গা, যে জায়গা শিলার বৈশিষ্ট্য কি রয়েছে, এক অবস্থায় রয়েছে, বাকি জায়গায় কিন্তু নেই। ওকে, চলো তাহলে আমরা দেখলাম যে অ্যালফ্রেড ওয়েগনারের যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো সবই আমাদের অলমোস্ট ম্যাক্সিমাম আমাদের কি না ভুল প্রমাণিত হয়েছে। পাশাপাশি তিনি মেরুর ভ্রমণ সংক্রান্ত যে তত্ত্ব তিনি বলেছেন, সেই মেরুর ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভুল জায়গা তৈরি হয়েছে। কারণ কি না, আমরা যদি জেফ্রির যে মেরুর ভ্রমণ সংক্রান্ত থিওরি পড়ি, তাহলে দেখব অ্যালফ্রেড ওয়েগনার যে মেরুর সঞ্চরণ সংক্রান্ত যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুল বলেছেন। বোঝা গেল? তো এই ছিল আমাদের অ্যালফ্রেড ওয়েগনারের থিওরি এবং তার প্রমাণ, এবং তারপর তার যে প্রমাণের এগেনস্টে যে সমালোচনাগুলো হয়েছে সেগুলো। ঠিক আছে, তো এবার আমরা জেনে নেব যে এই অ্যালফ্রেড ওয়েগনারের যে মহীসঞ্চরণ তত্ত্ব, এই মহীসঞ্চরণ তত্ত্বের তাৎপর্য কি, মানে এর গুরুত্বটা কি যদি আমরা দেখি। দেখো, এই থিওরির আগে সেইভাবে আমাদের ভঙ্গিল পর্বত সংক্রান্ত মতবাদ কিন্তু কেউ দিতে পারেনি, সেইভাবে ভালোভাবে কিন্তু কেউ দিতে পারেনি। কিন্তু এই অ্যালফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব আসার পর, অ্যালফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব আসার পর আমাদের যে থিওরিগুলো রয়েছে, বিশেষ করে প্লেট টেকটনিক থিওরি, তারপর ভঙ্গিল পর্বতের গঠনের ব্যাখ্যা, এইগুলো কিন্তু মানে এইগুলো সম্পর্কে জানা কিন্তু আমাদের সম্ভব হয়ে উঠেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মধ্যে চেতনা জেগেছে, এবং এরপর আমরা কি করতে সক্ষম হয়েছি না, এখান থেকে আমরা এই যে মতবাদগুলো রয়েছে, বিশেষ করে ধরো ভঙ্গিল পর্বতের উৎপত্তি মতবাদ, যেমন দেখো আমাদের হিমালয় পর্বতমালা উৎপত্তি লাভ করেছিল কি, উত্তরে আঙ্গাল্যান্ড, দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড, এর চাপে কি হয়েছে, মাঝে টেথিস নামে অগভীর সমুদ্র কি হয়েছে, পর্বতে কনভার্ট হয়েছে। তাহলে দেখো, মহীসঞ্চরণ মতবাদ যদি না থাকতো, তাহলে মহাদেশ সঞ্চরণ যদি না হতো, তাহলে কি এই হিমালয়ের যে উৎপত্তির ব্যাখ্যা সেটা কি আমরা সঠিকভাবে পেতাম না। ঠিক আছে, তারপরে দেখো মহাদেশ মহাসাগরগুলো তৈরি হচ্ছে, এর যে উৎপত্তি বা এর যে বন্টন সেটা সম্পর্কেও আমরা কনসেপ্ট পেতাম না, তাই না? 2 নম্বর কি, মহাদেশের উৎপত্তি বা মহাসাগরের উৎপত্তি, মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি সংক্রান্ত ব্যাখ্যাও কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু পেতাম না। তারপরে দেখো মেরুর যে সরণ হচ্ছে, নিরক্ষরেখা থেকে মেরু উত্তর দিকে এবং পশ্চিম দিকে সরণ হচ্ছে, এটাও কিন্তু আমরা জানতে পারতাম না। তারপরে আমাদের সারা পৃথিবী যে একটা সময় হিমযুগের মধ্যে ছিল, মানে বরফের যুগের মধ্যে ছিল, সেটা সম্পর্কেও কিন্তু আমরা কনসেপ্ট পেতাম না। এইবার চলে আসি এই মহীসঞ্চরণ তত্ত্বের হাত ধরেই, এই মহীসঞ্চরণ তত্ত্বের হাত ধরেই কি কি থিওরি এসছে আমাদের না, সি ফ্লোর স্প্রেডিং, মানে সমুদ্র বক্ষের বিস্তৃতি। 2 নাম্বার কি এসছে, প্লেট টেকটনিক থিওরি, পাত সংস্থান তত্ত্ব। তো এই মহীসঞ্চরণ তত্ত্ব এসছিল দেখেই আমরা সি ফ্লোর স্প্রেডিং, সমুদ্রবক্ষের বিস্তার এবং পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে কিন্তু জানতে পেরেছি। অতএব বলাই যায় যে এই মহীসঞ্চরণ তত্ত্ব বিভিন্নভাবে সমালোচিত হলেও
তৎকালীন সময়ে বিভিন্নভাবে সমালোচিত হলেও এই মহীসঞ্চরণ তত্ত্বের হাত ধরে পরবর্তীতে কিন্তু আমরা ভূতত্ত্বগত প্রমাণ মানে জিওটেকটনিক যে অ্যাক্টিভিটিস সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। বোঝা গেছে? বলো যদি